গুচি থেকে এই শেষ কেনাটা কিনে নে, কারণ এরপরে তিহার জেলে এই যে বলে না সশ্রম কারাদণ্ডটা কী হয় আমি জানি না, পাথর ভাঙতে হয় নাকি মাঠ চাষ করতে হয়, কপি বানাতে হয়, যাই হোক সশ্রম পরিশ্রম তো আসছে। আর ওকে আমি মানে বেস্ট উইশেস দিচ্ছি, মাথা উঁচু করে লড়ে যাও, ভোর থেকে পাথর ভাঙতে হবে, সকালবেলা ডাল ডাল খেতে হবে, হ্যাঁ, তারপরে দুপুরবেলা আবার লাঙল চাষ দিতে হবে, সন্ধেবেলা হয়তো এক ব্যাটনের গুঁড়োয় আবার বন্দে মাতারামে উঠে দাঁড়াতে হবে। হি শুড বেটার বি প্রিপেয়ার্ড। ও ডন বৈঠক মেরে রেডি হয়নি ওখানে কি করতে হবে, ভেঙে গেছে, ওটার কিছু নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ যে কুয়োতে রয়েছে ও তো বলবে আমি সমুদ্রেই আছি, দারুণ সাঁতার কাটছি, আমার এখন আছে, কোথায় পথে নামবে, কী নিয়ে পথে নামবে, কোনো ইস্যু আছে, কোনো ইস্যু, আমি তো একটা ইস্যুও দেখতে পাচ্ছি না। তাহলে আমি সাজেস্ট করতাম ওকে যে এই ইস্যুটা নিয়ে দেখ বাবা, কিছু দূর যদি কয়েকদিন টিকতে পারিস, ও টেকার কোনো জায়গা নেই। তাকে শতরূপ হ্যাঁ, আমি চিনি ওকে, অস্বীকার করবো, আমি ওকে চিনি, সেটা ভালো ছেলে, মাথায় রোগ হয়ে গেছে, ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ হয়ে গেছে না, ওই যে সত্যজিৎ রায় সে মেশিনটা ছিল ওয়াও 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 করে ওইরকম কী দিয়ে দিয়েছে, ও এখন হচিমিন চাউমিন বলছে। জেহাদি ছাড়া কারোদের সাপোর্ট করেনি, কোনোদিন হিন্দুর পাশে দাঁড়িয়েছে? ভাই ওর মত ওর কাছে, ও যদি রেল নাড়ায় এটা তো খুব বাজে কথা, রেল নাড়ালে ভাই জেলে যেতে হবে, বলে দিও ওকে, রেল যেই নড়বে তুমি জেলে, তাহলে আর কার্নিভালটা বন্ধ হবে, তাই না? মা দুর্গাকে আর নতমস্তকে মমতা বাহানোর সামনে মাথা ঝোঁকাতে হবে না, স্যালুট করে মা দুর্গাকে আশীর্বাদ করে দিতে হবে করে, পাগল তো, মাথা খারাপ তো, আশীর্বাদ করে দিচ্ছে মা দুর্গা, এটা কোন পাড়ার, বলছে এই পাড়ার, এই পাড়ার, এরকম করে, মাই গড, দ্যাট শুড বি স্টপড। আপনি শান্তিনিকেতনের একদম লাগোয়া বাড়ির। অশান্তিনিকেতন, ওটা বাদ দেবে না, এখনও অশান্তিনিকেতন, ভাঙচুর হয়ে যখন ঠিক হয়ে যাবে তখন আমরা শান্তিনিকেতন, এখন অটা তো আমি লিখে দিয়েছিলাম অনেকদিন আগে, দেখতে পাওনি, পাশে ছিল। স্যার মানে তথাকথিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রাসাদ, সেই প্রাসাদপ্রম বাড়ির একদম লাগোয়া আপনার বাড়ি, সেখানে দেখা গিয়েছে যে স্বয়ংক্রিয় দরজা, প্রায় 2 কোটি টাকার ঝাড়, এরকম কথা শোনা যায়, বাড়ির ভিতরে চলন্ত সিঁড়ি, লিফট ইত্যাদি ইত্যাদি। তবে এই যে এই নির্মাণগুলির ভিতরে এই চলন্ত সিঁড়ি বা লিফট এরকম ধরনের জিনিসপত্র যদি কিছু থাকে, সেই সম্পর্কেও কিন্তু বিশদে তথ্য দেওয়ার জন্য নির্দেশ জারি হয়েছে। হ্যাঁ, তো এগুলো সবই আউট অফ প্রপোর্শন ওয়েলথ। এখন ওকে বলেছে সাবমিট করো, কোত্থেকে সাবমিট করবে ভাই, তো কোত্থেকে, আমার যেমন আমি দুটো দেশে ট্যাক্স দিই, এখানেও ট্যাক্স দিই, আবার ইংল্যান্ডেও ট্যাক্স দিই, তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন মশাই আপনি ট্যাক্সটা দেখান আপনার কী আছে, আমি আমার অ্যাকাউন্টেন্টকে ফোন করলে ও দুটো পাতা পাঠিয়ে দেবে। আর ইংল্যান্ডে তখন আমি রিটায়ার্ড, তো আমার তো আর সেই অর্থে সেরকম রোজগার নেই, তা পেনশনের সামান্য টাকাটা ওটা খুব সহজে আমি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দিতে পারবো, ব্যাস দ্যাটস ইট, এর বাইরে নেই। আর হঠাৎ পকেটে যে কোটি ফোটি কত বলে, কত শূন্য আমি তাই জানি না, দুম করে কোটি লিখতে বললে আমায় তোমায় জিজ্ঞেস করতে হবে মা কটা শূন্য দেবো, তখন তুমি বললে আমি কটা শূন্য দিতে পারবো। এগুলো চুরি করেছে, এমনভাবে চুরি করেছে, গরিব লোকের থেকে, ওই সব ডিয়ার লটারি থেকে, নেম এভরি সোর্স। আচ্ছা, অটোওয়ালারা শুনলাম রিসেন্টলি, ওই যে এটা শোনা অবশ্য শারদত্ত আমায় ডাইরেক্ট বলেনি, আমার স্ত্রী বললেন ওরা শুনেছে, শারদত্ত মুখার্জি যে জিতেছেন ডাক্তারবাবু, শারদত্তের কাছে অটোওয়ালারা এসে বলেছে আমরা এই পয়সাটা কোথায় দেবো, তো শারদ দরজা খুলে হবা, পয়সা মানে কিসের পয়সা, বলেন আমাদের তো সব এই 100 করে তোলা দিতে হয় আর কি, তারা নজরানা নিয়ে এসছে, মানে মুসলমান স্টাইল আর কি, হ্যাঁ, সে যেভাবে ওই জাইগিরদার অমুক টমুক জিজিয়া ট্যাক্স ফ্যাক্স ওই ধরনের আর কি, ট্যাক্স দিতে হবে ওরম স্টাইল করে দিয়েছিল, সেগুলো খুব অন্যায়, এগুলো দিতে পারবে না, ভাঙাচোরা পড়বে। আমি বুঝতেই পারছি আমার কপালে এখন আমার মার অত্যন্ত ত্রস্তভাবে দিন কাটবে, আশপাশের পরিবেশে যারা রয়েছে তাদের দূষিত পরিবেশে আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস ঘুমোতে হবে, এখন কতটা ভাঙা পড়ে সেটাই দেখার। আমি তো শুনেছি ওপরে সুইমিং পুলও আছে, সুইমিং পুল থাকলে যদি অতখানি জল ফ্লাড হয় তাহলে একটা সুনামির মতো হবে, এটা নিয়েও ভাবতে হবে। ভাই তোমরা কিছু বলো, কিন্তু সুইমিং পুল ফুটো হয়ে গেলে তো শুনেছি সে টাওয়ারিং ইনফার্নোর মতো একটা সিনেমা হয়ে গেল, ওইসব জল কমিয়ে নিয়ে করবে, তাই না? স্যার এই সূত্রে আর কি একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে আপনাকে। আপনি আপনার কর্মসূত্রে, চিকিৎসা শাস্ত্রের সূত্রে আপনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন, ইংল্যান্ডের মতন একটি জায়গায় থেকেছেন, একদম একদম। কিন্তু সেখানে থেকেও মানে বৈদেশিক মুদ্রায় আপনার যে স্যালারি ছিল, আমি ধরে নিচ্ছি সেটাই আর কি সত্যি, এত সব কিছুর পরেও সত্যি ধরে নিচ্ছি সত্যি বলে, কেউ শুনে বলবে এই তাহলে মেয়েটা কিছু সংবাদ পেয়েছে, তুমি ফোন কল পাবে যে ডাক্তার সত্যি ধরে নিচ্ছি কেন, সত্যি পুরো ওপেন। স্যার যদি মানে আমি মানে একদম উল্লেখ করেই বলতে চাই, তারপরেও এই যে সম্পত্তির পরিমাণ, এবং আমি যদি কাট্টু আসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ,
এছাড়া তার আর দ্বিতীয় কোনো পরিচয় তেমন একটা নেই। তবে হ্যাঁ, তিনি নাকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক। অবশ্য এই দলটি সর্বভারতীয় কিনা জানা নেই। হ্যাঁ, তো যাই হোক, তো একজন সাংসদ হিসাবে তার যা বেতন এবং ভাতা, এই সব কিছুর আর কি যদি আমি সাম করি আর কি, যোগ করি, তারপরেও এই যে এই বিপুল পরিমাণ সম্পত্তি, এই সম্পত্তির মূল কি? সেটাই তো আমি তোমায় বললাম যে আউট অফ প্রপোর্শনাল ওয়েলথ। মূল আমি জানি না, মূল আমি জানলে তো সিবিআইও জেনে যেত, ও এখনই পাথর ভাঙতো না, ঘাড়ি টানতো, যা করার মূল তো ওদের বের করতে হবে। কিন্তু জিনিসটা যে ফিট করছে না সেটা বোঝা যাচ্ছে। আর সাংসদের মাইনে কত তুমি বললে, একটা টুক করে দিলেই এমপির স্যালারি কত, আচ্ছা একটা কাউন্সিলরের স্যালারি কত, ওর মা বাবা পিসি সবই তো কিছু না কিছু, একটা রঙের দোকান থেকে কত ইনপুট হতে পারে দেখলে। তারপরে তুমি দেখছি বলে বাবা, এই 10 তলা করলো কী করে রে ভাই, শ্বেত পাথরটা আটলো কোথেকে, ইটালিয়ান মার্বেল এসেছিলো এককালে শুনেছিলাম। এরা শুধু লুটেছে, চার তার থেকে একটা করে ট্রাক ঢুকছে, রাত্রিবেলা ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আসা যায় না, প্রত্যেকটা ট্রাকের থেকে পয়সা নিচ্ছে, বাংলা হাত পেতে পয়সা নিচ্ছে, এই জয় বাংলা আর এখানে বাংলা চুরি, এগুলো বন্ধ হয়ে যাবে এবার। প্রথমে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো এবং তারপর এই একের পর এক বেআইনি সম্পত্তির ওপরে খাঁড়া ঝুলছে। কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছে? একদম পুরো কোণঠাসা, ওর আর কিছু বলার নেই। তবু তো আমি তো ভেবেছিলাম কর্পোরেশন কি এমনিই লোক ভেঙে দেবে। দুদিন গিয়ে আমি আটকেছি, একদিন না দুদিন, 3 দিন গিয়ে আমি আটকেছি। ওখানে যেই জমায়েত হয়েছে আমি গিয়ে ইন্টারসেপ্ট করেছি, আমাকে মানুষ ওইটুকু রেসপেক্ট করে। আমি বলেছি এইটা করবে না, দেখুন দেখুন, মানে সে এত জোরে গালাগাল দিচ্ছে। আমার আচ্ছা গালাগাল দিয়ে লাভ কী হবে, ও তো শুনতে পাচ্ছে না। না স্যার আপনি বলুন। আমি বলছি, আমি একমত, গালাগাল দিয়ে লাভ কী, আরামসে দেখুন, একটু আনন্দ নিন। ওরা সবাইকে আপনাকে, না ওর জন্য হাঁটতে পারতাম না এই রাস্তা দিয়ে, আমিও তো হাঁটতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা এমনি বলছি, আমার কুকুর প্রাতঃকালে বেরিয়ে প্রাতঃকৃত্য করতে পারতো না, আমার এটাও তো দুঃখ ছিল। সিম্বা হাঁটতে পারছে না, দর্শকরা শুনুক না মজার কথা। গিয়ে দেখছি যে সিম্বার যেখানে যে জায়গাটা যেতে চাইছে সিম্বা যেতে পারছে না, পুলিশ বসে রয়েছে। এটা তো আমাদের অসুবিধা হতো। একবার পুলিশ চোখ রাঙানি দিয়ে দিল যে এইখানে কেন আপনি কুকুরকে এটা করাচ্ছেন, এটা উপরমহল ভালোভাবে নেবে না। আমি বললাম নিন, আমি যতদিন বাঁচবো আর ও যতদিন বাঁচবে এইখানেই এই প্রাতঃকৃত্য হবে। আমি পরিষ্কার করে, আমি লিটার পিক আপ করি, ওটা নিয়ে আমার ভিডিও আছে, যে রাস্তায় যে যার কুকুরের লিটারটা যদি পিক আপ করে নেয় প্লাস্টিকে করে বিন করে দেয়, তাহলে রাস্তাটা পরিষ্কার থাকে। তা আমি কখনোই আমার কুকুরের আবর্জনাটা ওর বাড়ির সামনে ফেলে আসবো, আমি তুলে নেবো, কিন্তু করতে দিতে হবে তো। ওদের তো চিন্তা করতে পারছে না, অশান্তি নিকেতনের সামনে কুকর্ম। আমি বললাম এটা কুকর্ম না, এটা সুকর্ম। সিম্বা করবে যতদিন বাঁচবে, এইসব নিয়ে আমি মজার মধ্যেই ছিলাম, আমি চাপে রেখেছিলাম। এখন লোকজনও আমার সঙ্গে চাপটা এই মানে খেলে নিয়েছে। আর একটা ভালো ভালো একটা উৎসব আসছে, সেটাও তো যেটা বললাম, তুমি জিজ্ঞাসা করো বলছি। তো ওভারঅল মানে ধরা পড়ে গেছে, ওদের আর রাজনৈতিক আর কিছু অবশিষ্ট নেই। কার কাছে যাবে, ওই তো দিল্লিতে গেছিল, ভেবেছিল ভেঙে পড়বে, রাহুল টাহুল সব কেটে গেছে। যে একদম শোনো, পলিটিক্সে কেউ কারণ নয়। যেই মুহূর্তে তুমি হাঁটতে পারছো না, তোমার সঙ্গে কেউ এসে তোমার চেয়ারটা ধরে তুলে নেবে না। নেভার এভার দিস উইল হ্যাপেন। আর ও এত খারাপভাবে করেছিল, ওটাকে ডিফেন্ড করা যায় না, তাই না? মানে মেন গেটের লকটা নামিয়ে দিয়েছে, ডাকাতি ইনভাইট করছে বাংলাদেশ থেকে। ইন্ডিয়ান সিকিউরিটিকে চিকেন নেক নিয়ে সিরিয়াস খবর, সিরিয়াস খবর। তবে এদিকে একটি বিবৃতি এসেছে, সেটা হচ্ছে যে আমার মাথা নত করা যাবে না এভাবে, এবং একই সঙ্গে আমার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি ইচ্ছাকৃতভাবে আমাকে আমার মাথা নত করার জন্য এই সমস্ত করছে। আমি লড়াই চালিয়ে গিয়েছি, যাচ্ছি এবং যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। হ্যাঁ, লড়াই চালিয়ে যাবে ও, মানে হি শুড বেটার বি প্রিপেয়ার্ড। মানে বাংলায় ওর এখন থেকে তৈরি হওয়া উচিত, নতুন করে সব, হ্যাঁ, ওই যে লাক্স গেঞ্জি ফেঞ্জি পাওয়া যায় না, ওইসব পরে, হ্যাঁ, যে কী সব কোজি লাক্স ফেজি লাক্স, ওইসব ভালো করে ওর তো বিদেশি পড়ে, গুচি থেকে এই শেষ কেনাটা কিনে নে। কারণ এরপরে তিহার জেলে এই যে বলে না সশ্রম কারাদণ্ডটা কী হয় আমি জানি না, পাথর ভাঙতে হয় নাকি মাঠ চাষ করতে হয়, কপি বানাতে হয়, যাই হোক সশ্রম পরিশ্রম তো আসছে। আর ওকে আমি মানে বেস্ট উইশেস দিচ্ছি, মাথা উঁচু করে লড়ে যাও, ভোর থেকে পাথর ভাঙতে হবে, সকালবেলা ডাল খেতে হবে, হ্যাঁ, তারপরে দুপুরবেলা আবার লাঙল চাষ দিতে হবে, সন্ধেবেলা হয়তো এক ব্যাটনের গুঁড়োয় আবার বন্দে মাতারামে উঠে দাঁড়াতে হবে। এইসব দুর্ভাগ্যগুলো আছে। হি শুড বেটার বি প্রিপেয়ার্ড। ও ডন বৈঠক মেরে রেডি হয়নি ওখানে কী করতে হবে। আর নিশ্চয়ই খুব দুষ্টু অফিসাররাই ওকে পাহারা দেবে। ও হয়ে এসেছে, আর না হলে তো ভিখিরি হয়ে গেল। কালীঘাটের মোড়ে বসে ভিক্ষা করা তো আরেক বিড়ম্বনা। এখন তো আর ভিক্ষা দেবে না। আর যদি বা কেউ বাঙালি তো দয়ার জাত, হয়তো কেউ
ভিক্ষা দিল, কিন্তু চর থাপ্পড় মেরে দেবে। মহিলাদের যা ক্ষোভ দেখেছি, মহিলাদের আটকাতে পারবে না তুমি। তারা গিয়ে কি করে, অনেক মহিলার হাতে বড় বড় নোকটোকও থাকে, অনেক রকম ডেঞ্জার হতে পারে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা বিধায়ক ছিলেন সবাইকার একটি বৈঠক হলো। সেই বৈঠকে তৃণমূলের যারা কর্মী সমর্থক এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা সরাসরি বলছেন অভিষেক মমতা আবার পথে নামুন। তবে একটি সিনারিও একটুখানি জানাতেই হচ্ছে, জোড়াফুলের ৮০ জন বিধায়ক, তার মধ্যে মাত্র ৬৫ জন সেখানে উপস্থিত ছিলেন, বাদবাকি সবাই অনুপস্থিত। এমনকি অনেক চর্চিত মুখও অনুপস্থিত দেখা গেল। তাহলে কি তৃণমূল ভাঙন মানে অলরেডি শুরু হয়ে গেল? ভেঙে গেছে, ওটার কিছু নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ যে কুয়োতে রয়েছে, ও তো বলবে আমি সমুদ্রেই আছি, দারুণ সাঁতার কাটছি, আমার এখন আছে। কোথায় পথে নামবে, কী নিয়ে পথে নামবে, কোনো ইস্যু আছে? কোনো ইস্যু, আমি তো একটা ইস্যুও দেখতে পাচ্ছি না। তাহলে আমি সাজেস্ট করতাম ওকে যে এই ইস্যুটা নিয়ে দেখ বাবা, কিছুদিন যদি কয়েকদিন টিকতে পারিস। ও টেকার কোনো জায়গা নেই। আর যারা কেটে পড়েছে তারা একটু হয়তো চালাক লোক, দেখেছে, দেখো মানে কি বলেছে, ভারী সাভামে আপমান তো হয়ে গিয়া। হ্যাঁ, পুরো বস্ত্রহরণ যা দ্রৌপদীর মতো না হয়, মানে ওই মাধবকে ডাকতে ডাকতে শ্রীকৃষ্ণর নাম করে কেটে পড়েছে আর কি। যে ৬৫টা আছে সেই ৬৫টা মূর্খ, ওদের বলা উচিত জাস্ট গেট লস্ট, বলে নতুন পার্টি ফর্ম করা উচিত, তাই যদি করতে হয়। আর তা না, বিজেপি তো নেবে না, আমরা তো আবর্জনা নেবো বলে আমার মনে হয় না, আমরা আবর্জনা নেবো না, নো আবর্জনা অ্যালাউড। তো ওরা নিজেদের পার্টি করতে হবে, তৃণমূলের জায়গায় মুড়ির ঠোঙা এরম করুক একটা, যে ও ও কী বলতো, ঘুগনি পার্টি, ঘুগনি পার্টি হয়ে যাক, চপ শিল্প, চপ চপ ঘুগনি পার্টি, চপ ঘুগনি পার্টি, এ তো আমি নাম দিয়ে দিলাম, চপ ঘুগনি পার্টি। আর কথায় কথায় বিদ্রোহ, শুধু বিদ্রোহ করে যা। একটা সে রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে বক্তৃতা দেবে, সাইকেল রিক্সার ওপর দাঁড়িয়ে অভিষেক। আর ওই যে কী বলে, যে একটা চৌকো মতো গাড়ি যায়, টোটো না অটো, ওটা কি, টোটোতে তো মাথা ঢাকা, আর এই যে সবজি নিয়ে ঠেলা, সাইকেলওয়ালার ঠেলা, ওই ঠেলাতে বালিশ পেতে খানিকটা হাইট পাওয়া যায়। আমি দেখেছি একবার, গ্রামে গিয়ে ইচ্ছে করে চেপেছিলাম, একটু গ্রামের আল দিয়ে যাব বলে, খুব মজা লাগে। ওই ঠেলাটায় পিছনে একটা চোঙা দিয়ে, চোঙাটাও আবার বাড়ানো হয়ে গেছে। হাইকোর্টের কি নির্দেশ হয়েছে দেখো, কি নিষ্ঠুর তোমাদের হাইকোর্ট, কি বাজে দেশ আমাদের। হাইকোর্টের চোঙাটাও নাকি এখন আবার বারণ করে দিয়েছে, চোঙা দেওয়া যাবে না। তবে ওকে যাকে ১ ঘন্টা অ্যালাউ করা হলে, ওখান থেকে আবার করে রবীন্দ্রনাথের কথাঞ্জলি, নজরুলের গীতাঞ্জলি সব মিলিয়ে এপাং ওপাং ঝপাং আবার করতে পারবে না, সবজিওয়ালারাই মারবে। কি করবে, আমিই পাজল হয়ে যাচ্ছি, আমি কোনো বুদ্ধি দিতে পারছি না। এই পরীক্ষা ফেল হয়ে গেছে, তুমি ছেড়ে দাও। আমরা দেখলাম যে মাত্র ১০ মিনিটের মধ্যে পার্ক সার্কাস একদম ঠান্ডা। যেই পুলিশকে এতদিন পর্যন্ত পূর্বতন সরকারের আমলে দলদাস, চটিচাটা ইত্যাদি নানা রকম তকমা দেওয়া হয়েছিল, সেই পুলিশের এখন পার্ট 2 ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তা হয়, এবং একই সঙ্গে একটু মনে করিয়ে দিতে চাই স্যার, যেই দময়ন্তী সেন ম্যাডামকে একাধিকবার কর্নাট করা হয়েছিল, কোণঠাসা করা হয়েছিল, তার ক্ষমতা হ্রাস করে নেওয়া হয়েছিল, তার মতন একজন যোগ্য পুলিশ ব্যক্তিত্বকেও পুনরায় একদম অন ফিল্ড নেওয়া হয়, মানে নিয়ে আসা হলো। এই দুটি বিষয়কে কিভাবে দেখছেন? এটাই তো টেকনিক্যালি রাইট মুভ। ওই মেয়েটি এককালে বঞ্চিত ছিল, ও এখন অবধি জানা যায় সৎ অফিসার, ওইখানে সৎভাবে তো কাজ করা সম্ভব ছিল না। ওকে কি করেছিল আমি জানি না, হোয়াট ওয়াজ হার পজিশন, ও কোন দিকে ছিল, কী অবস্থায় ছিলেন সে মেয়েটা হচ্ছে অনেক ছোটো, তো ও কী অবস্থায় ছিল আমি জানি না। এখন যখন ফিরে এসছে, এইবার দাও তোমার হিসেব, তুমি মিটিয়ে নাও, বলে দেখো পার্ক স্ট্রিট, কামদুনি, অভয়া সব কিছুতে লেগে যায়। এটা দারুণ টেকনিক, দারুণ টেকনিক। আবার সেই ক্রিস গেল, তোর শুভেন্দুকে আমি ক্রিস গেল বলবো না, শুভেন্দুকে এখন বলছি মেসি। এখন আবার মেসি বাঁপায় খেলা শুরু করবে, এটা নিয়ে কী বলেছে, যে আমার মতো খারাপ পুলিশ মন্ত্রী আর হয় না। আমার ডায়লগগুলো ভালো ভালো লাগছে বেশ। দেখি আমার সঙ্গে রিসেন্টলি দেখা হলে আমি ওকে বলে, মশাই যা ডায়লগ দিয়েছেন না, কতগুলো উত্তম কুমারের ডায়লগও ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর স্টাইলটাও ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমার স্ত্রীও ওকে খুব, মানে ওর কথাবার্তা শুনে খুব ইমপ্রেসড হয়ে গেছে। বলছে যে না, এবার ও তো পলিটিক্সে একদমই ছিল না, বলছে না এবার কথা বললো, উনি যা করছেন না এখন, এটা শুনেও ইয়ে লাগে, যে শান্তি লাগে। বছরখানেক ধরে আমি তো লড়ে গেছি ওর সঙ্গে, তখন অনেক ডাউট ছিল, দ্বিধা ছিল, আমি সবসময় সামহাও, এখন আমি আলাদা ক্রেডিট নিচ্ছি না, আমি ভাই ওনাকে বিরক্তও করতে চাই না, উনি সিএম, নিজের মতো কাজ করবেন, ঠিক আমাদের দেখা হবে, কিন্তু আমি সবসময় ওর সঙ্গে ছিলাম। আর এখন যা খেলেছে, পার্ক সার্কাস কে বাত। তা আমি বলবো যে সাবির আর সিরাজ, ওইগুলো রোলের দোকানগুলো বন্ধ না করতে, আমরা তো একটুখানি রোল টোল মাঝে মাঝে খাবো, তবে আবার হালাল বংশ বন্ধ হয়ে যাবে, ঝটকা পাঠা, সে ওদের শিখতে হবে, শিখে যাবে আস্তে করে। রুলের গুতো বড় গুতো, রুল দেখলাম ওই 6 ফিট দিল্লির লাঠি, ওর খুব শখ ছিল দিল্লির লাঠি, এখন মেসি খেলছে, মেসির খেলা,
বলে দিয়েছে আমার মতো খারাপ পুলিশ মন্ত্রী আর হবে না। হা পার্ক সার্কাসের কি শুধু লুঙ্গি যাচ্ছে আর যাচ্ছে, লুঙ্গি দৌড়চ্ছে আর লুঙ্গি দৌড়চ্ছে আর পিছনে পুলিশ। দেবার মার বড্ড বার বেরিয়েছিলি। হিন্দু মূর্তি ভেঙেছে, মন্দির ভেঙেছে, আমাদের ওপর অত্যাচার করেছে, কার্নিভাল পর্যন্ত স্টপ করে দিয়েছে। তাহলে আর কার্নিভালটা বন্ধ হবে, তাই না? মা দুর্গাকে আর নতমস্তকে মমতা বাহানোর সামনে মাথা ঝোঁকাতে হবে না, ওরা স্যালুট করে মা দুর্গাকে আশীর্বাদ করে দিতে হবে করে। পাগল তো, মাথা খারাপ তো, আশীর্বাদ করে দিয়েছে মা দুর্গা। যে এটা কোন পাড়ার, বলছে এই পাড়ার, এই পাড়ার, এরকম করে। মাই গড, দ্যাট শুড বি স্টপড। আমি জানি না ওটা আবার হবে কি না। আমি তো শিওর শুভেন্দুবাবু বা ওর সঙ্গে যারা রয়েছেন, তাপসবাবু, সুকান্তবাবু, শ্রমিকবাবু, শীর্ষ নেতৃত্ব কোনো দিন ওইভাবে দাঁড়িয়ে কার্নিভাল অ্যাকসেপ্ট করবে না। কার্নিভাল অন্যভাবে করা যেতে পারে, কিন্তু তাদের নিচে নিরঞ্জন শোভাযাত্রা তারা নিচে দাঁড়িয়ে দেখবেন, ওপরে দাঁড়িয়ে তলা দিয়ে মা দুর্গা যাচ্ছে আর হাত নাড়ছে। এই যোগ এটাকে একটু মডিফাই করতে হবে। এখন কার্নিভালে কিছু লোকের মজা হয়, কিছু লোকের রুজি রোজগার হয়, তবে দুর্গাপুজো তো অনেক ঝাড় খাবে এবার। সুজিত চোর এগরোলওয়ালা। আচ্ছা, জেলে এগরোল বেচা অ্যালাউড না কিন্তু, না জেলে কিন্তু বন্দি থাকতে হবে। জেলে ওই কঠিন পরিশ্রম আবার না, লাঙল চাষ, পাথর ভাঙা, ভাবতেও খারাপ লাগে। 5 স্টার হায়াত ছাড়া খেত না, চা খেত হায়াতে, হ্যাঁ, ডিনার করতো তাজ বেঙ্গলে, সেখান থেকে রাত্রিবেলা একটু মানে কফি খেত, কোথায় গিয়ে কোন চুলোয় ভগবান জানে। এখন জেলের পাথর ভাঙছে, বসে তো আছেই। চেয়ার দিয়েছে তো একটা, আমার তো একটা চেয়ার না হলে খুব খারাপ লাগবে। খাটিয়ার, হ্যাঁ কে বাত, এই খবরটা তুমি আমায় এনে দেবে। জেলে যাবে, পারমিশন নিয়ে ইন্টারভিউ নিয়ে আসবে, এরকম খাঁচা থেকে বাঁদরকে যেরকম একটা কলাও নিয়ে যাবে, দেবে, বাঁদর কলা খাবে। আর শ্রীভূমি সঙ্গের কোটি টাকার পুজো, জনস্রোত যাচ্ছে, সুজিত বোসের পুজো। আর সবচেয়ে কি ভালো লেগেছে বলো তো, এটা আমি এমনিই বলি, সুমোটো আমি কেসটা নিলাম। কলকাতায় না উত্তম কুমার মহানায়ক, অমিতাভ বচ্চন, এই ধরনের লোক, কিশোর কুমার, মান্না দে, তাদেরও ওইরকম ছবি দেখিনি কখনো। প্রচণ্ড বড় ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রাম, এইটুকু একটা অংশগ্রহণে মান্নাদের একটা ছবি, পিছনে একটা হেমন্তর ছবি, সন্ধ্যা মুখার্জির ছবি, একটু ছোটো করে একটা ব্যালেন্স পোস্টার। এখানে তো নেতাজির ওপরে অনুপ্রেরণা। এখন ওকে কে অনুপ্রেরণা দেবে কে জানে, মমতাজ বানো, হ্যাঁ, কোন শাহজাহান নেই, জাহাঙ্গীর নেই, আকবর নেই, সব কটা জেলের ঘানি টানছে। এগুলো সব হুমায়ুন কোথায়? হুমায়ুন জিতেছে, হুমায়ুন জিতেছে, ওর পাশে নেই, হুমায়ুন নেই, তা কেউ নেই, ওর অবস্থা খুব খারাপ। আর দুর্গাপুজো বন্ধ, ফেস্টুন বন্ধ, সব কিছুতে আরে যে পুজো ওর ছবি লাগাতে দেবে না তাকে টাকাই দেবে না। টাকা দরকার নেই, টাকা কাউকেই দেওয়ার দরকার নেই, কিন্তু আমাকে গান গাইতে দেওয়া হয়নি। আমি যখন বেড়াতে আসতাম ইংল্যান্ড থেকে, আমার এই পুজোটার সময় 7-10 দিনে অন্তত 4-5টা প্রোগ্রাম হতো। নট দ্যাট আমি পয়সা রোজগার করতে এসেছি, কিন্তু আমার তো গান যাচ্ছি কলকাতায়, একটু গাইবো, এই পাড়াটা ডেকেছে, ওই পুলিশ অফিসার ডেকেছেন, প্যাশনটা ওইটা যে আমি একদম গত 2 বছর আমার কোনো গান ফানই হয়নি। এবং তখন আমি জানলাম কোনো ক্লাব আমায় ডাকতে পারছে না। আমায়, তোমার ধরো একটা ক্লাব আছে, তুমি যেখান থেকে আসো সেখানে গিয়ে প্রোগ্রাম করালে তোমার ক্লাবের তো হাহাকার হয়ে যাবে, তো কে ভরসাটা নেবে? আশা করছি একটু গান টান পাবো। আর মানে আমার তো পয়সা কড়ির জন্য গান আটকায় না, আমার গানটা আটকায় যদি তারা ডাকতে না পারে, সেইটা হয়তো পাবো, ওই স্যাটিসফ্যাকশনটা পাবো এবার। স্যার, তাহলে কি এবারে ঈদের সময় রেড রোড ফাঁকা পাবো? মনে হচ্ছে ফাঁকা পাবো। আমি সিম্বাকে নিয়ে যাবো, অনেকদিন বড় রাস্তায় দৌড়োয়নি, গাড়ি একটু কম থাকলে, আমার সিম্বা আছে না, সিম্বারা বড় রাস্তায় ময়দান ওগুলো খুব ভালোবাসে। আর ওই নামাজ টামাজ পড়লে ওর মধ্যে দিয়ে কী হবে, সেটা তো খুব খারাপ, যাওয়া উচিত না। তবে আমার মনে হয় একদম বন্ধ, রেড রোড বোধহয় ফাঁকা। আর ওই প্রকাশ্যে গরু কাটা ও কাটা, আগেরবার গঙ্গার জল লাল করে দিয়েছিল কোনো একটা ইয়েতে, গঙ্গায় লাল হয়ে গেছিলো রক্তে, এত পাঠার করে। ওটা মাসল ফ্লেক্সিং তো, হিন্দুদের ভয় দেখানোর জন্য, চমকানোর জন্য, যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণ, যারা নিরামিষাশী, তাদের ভয় দেখানোর জন্য ওটা করতো। যারা জন্তু ছটফট করছে গলাটা কেটে দিয়েছে, ওইটা ওদের মাসল ফ্লেক্সিং। এইবার গলা কাটলে ডান্ডার বাড়ি মারা হবে, এমন না তাদের, মানে আর কি বলবো, আগে গা জ্বলে যায়। বকরিদ করো, পর্দার আড়ালে গিয়ে ঝটকা করতে তোমাদের বলছি না, তোমাদের হালাল করো, আই হ্যাভ গট নো প্রবলেম। লোককে ভয় দেখিয়ে, ধমকে, চমকে প্যানিক সৃষ্টি করা বন্ধ। রেড রোডে নামাজ হবে না। ওই নোটিশ বেরিয়েছে তো, রাজাবাজার তো ফাঁকা হয়ে গেছে, রেড রোডে হবে না, দরকার হলে আমাদের কার্নিভালও বন্ধ করে দাও,
আমি বলছি দরকার হলে হিন্দুদের কার্নিভাল বন্ধ করে দাও, শুধু ওদের চোঙাটা যাবে আল্লাহু আকবার 5 বার করে, দিনে 5 ওয়াক্ত কা নামাজ, এনেই চলেগা। হিন্দুদেরও বন্ধ করতে হবে। হিন্দুরাও করবে। তুমি হরে কৃষ্ণ হরে রাম যদি আমি করি, 1 ঘন্টা করবো, 2 ঘন্টা করবো, টাইম যা থানা দেবে ওরা সেটা ডিসিশন নেবে। সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, একটু দুর্গাপুজোয় মাইক বাজবে, তা নাহলে খারাপ লাগে। সেটা 9:30 না হলে 10টায় বন্ধ হয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই দুপুরবেলা বিশ্রামের সময়টা মাইক্রোফোন বাজবে না, সকালবেলা একটু মহালয়া টহালয়া বাজবে। এটা একটা আন্দাজে আসলেই তো হলো। স্যার, এতদিন পর্যন্ত আমরা বুলডোজার নীতি বা বুলডোজারের এই সঙ্গে সমতুল্য করতাম ইউপিকে, উত্তরপ্রদেশকে, সেখানে যোগী আদিত্যনাথ একের পর এক এই বুলডোজার নীতি চালিয়ে ঠান্ডা করে দিয়েছেন। এখন আমরা বাংলাতেও সেই দৃশ্য মানে অনেকাংশে দেখতে পাচ্ছি। যেরকম যদি একটুখানি নজরে দিই, যে তিলজলাতে যে অবৈধ নির্মাণ ছিল কারখানা, সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। বিভিন্ন রকম স্টেশনগুলো যেগুলো আছে, হাওড়া হোক, শিয়ালদা হোক, বালি হোক, তার বাইরে যেই অবৈধ দখলদারি, সেগুলোকে একদম ভেঙে ফেলা হচ্ছে। তবে এই বিষয়ে আবার বামফ্রন্ট মাঝখান থেকে মাথাচাড়া দিয়ে উঠেছেন এবং একদমই শতরূপ ঘোষ তিনি বলেছেন যে 22 তারিখে জমায়েত হবে, অবৈধভাবে অনৈতিকভাবে এই ধরনের যে সমস্ত হকারদের আর কি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, রেল নাড়িয়ে দেব। কি দাঁড়িয়ে দেবে? রেলকে আমি কাঁপিয়ে দেব, নাড়িয়ে দেব। রেল মানে রেলগাড়ি না? না, হ্যাঁ, রেলের সিস্টেমকে আর কি। রেলগাড়ি কাঁপিয়ে দেবে? তার মানে ও জেহাদি নাকি? ছেলেটা কে? শতরূপ। হ্যাঁ, আমি চিনি ওকে, অস্বীকার করবো, আমি ওকে চিনি। সেটা ভালো ছেলে, মাথায় রোগ হয়ে গেছে, ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ হয়ে গেছে না। ওই যে সত্যজিৎ রায় সে মেশিনটা ছিল, ওয়াও 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 করে ওইরকম কি দিয়ে দিয়েছে, ও এখন হোচিমিন চাউমিন বলছে। জেহাদি ছাড়া কারোদের সাপোর্ট করেনি, কোনোদিন হিন্দুর পাশে দাঁড়িয়েছে? ভাই ওর মত ওর কাছে। ও যদি রেল নাড়ায়, এটা তো খুব বাজে কথা। রেল নাড়ালে ভাই জেলে যেতে হবে, বলে দিও ওকে। রেল যেই নড়বে তুমি জেলে। এ কিন্তু আমাদের সঙ্গে কোনো জিরো টলারেন্স। রেল নাড়িয়ে দেবো তুমি, বক্তৃতার ছলে বলতে পারো। অবশ্য বোধহয় 51টা সাপোর্টার আছে। কটা ভোট পাবে দাঁড়ালে? 51টা ভোট, 100টা পাবে। 100টা সাপোর্টার আছে। ওই ব্রেন ওয়াশ ওই মাথায় দিয়ে দিয়েছিল। কোত্থেকে যে নুইসেন্সগুলো আসে যদি দেখো, জ্যোতিবাবু থেকে আরম্ভ করে শেষ অবধি বুদ্ধবাবু একটুখানি বাইরে বেরোনোর চেষ্টা করেছিলেন, সিপিএমইউকে হারিয়েছে। আমি এখন হিস্ট্রিটা উদ্ধার করেছি, সিপিএমই ওকে হারিয়েছে। ওরা অলওয়েজ ভোট ব্যাংক, লুঙ্গি বাহিনী এবং জেহাদিকে সাপোর্ট করে এসছে। কোনো দিন হিন্দু মন্দির ভাঙা গেছে, এই শতরূপ বা বিশ্বরূপ বা দস্তুরূপ, এদের তুমি দেখতে পাবে না। এরা কোনো দিন হিন্দুদের পাশে দাঁড়ায়নি। দীপুচন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়েছে, সে নিয়ে কোনো কথা বলেনি। এবং আলালের ঘরে দুলাল, কি তার সোর্স অফ ইনকাম আমি জানি না, কোথা থেকে সোর্স আছে। ওই মাঝে মাঝে নেমে একটুখানি ওই ঘরে, বক্তা খুব ভালো, বকতে পারে। ভুল বকাও তো বকা, ভুল বকাও বকা, কিন্তু সুরে বকাও বকা, বেসুরে বকাও বকা। তো বকে যাচ্ছে, বলে যাচ্ছে, কিছু লোক শুনছে। আবার আজাদি একটা কিছু শুরু করে না, যে গাজায় আজাদি। আরে গাজাটা কোথায় তাই জানি না। গাজা বলতে তো আমরা ওইটা গাঁজা বুঝি। ও গাজা নিয়ে শুরু করলো। হ্যাঁ, কোথায় কোন প্যালেস্তাইন, এই সোহরাওয়ার্দী, গান্ধী, এগুলো ছিল আমাদের নষ্ট, আমাদের দেশটাকে 12টা বাজিয়েছে। আমাদের এত সনাতনী ধর্মের ভারতবর্ষ দেশ। তবে এদের তো এমনি তবে আমার মনে হয় ভেতরে ভেতরে এরা এনজয় করে। ঠিক দুর্গাপুজোয় যায় দেখবে, দাড়ি পরে যায় আমার মনে হচ্ছে। দাড়ি পরে, আমি যেমন একটা ক্যাপ পরে যাই, দাড়ি ফাড়ি পরে সেজে গুজে দুর্গাপুজোয় যায় না। স্ত্রীকে নিয়ে, বাচ্চা টাচ্চা কী আছে তাদের নিয়ে দুর্গাপুজোয় ফুচকা খায় না, এটা কখনো হতেই পারে না। নাগরদোল্লা চলে না, হতে পারে না। কিন্তু ওই আর কি টিকে থাকার কিন্তু খুব বৃথা চেষ্টা। অবশ্য কেউ তো বড় চাকরি করে, কেউ ছোটো চাকরি করে, কোনো দিন তো আর ভোটে জিতবে না। ইন্ডিয়াতে বামের কোনো ব্যাপার নেই। হোচিমিন চাউমিনে আমার বন্ধু গেছে, যুধাজিৎ গেছে, এখন ভিয়েতনামে খাচ্ছে বলে একদম বাংলা বাজার। ওই জন্য মাওগুলো এটাকে ওই করে, মানে কোনো নিয়ম কানুনের কোনো কিছুর মধ্যে নেই। ও তো আমেরিকান সিটিজেন, তো ওই তোয়াক্কা করে না কোনো কিছু। ওই জন্যই ওদের বোধহয় এটা পছন্দ। আর এই মাঝে মাঝে ওই জিহাদি সুরে দু একটা কপচাবে, তারপর শেষ হয়ে যাবে। লাল মোটামুটি শেষ, লালটা রক্তেতেই থাকবে, আর কালীবাড়ি মায়ের সিঁদুরে থাকবে। তো ও শতরূপকে একদিন আমি, ও তো বাচ্চা ছেলে, ভালো ছেলেটা, ভালো অ্যাকচুয়ালি, মাথায় একটু রোগ আছে, কিন্তু ছেলেটা খারাপ না। ওকে নিয়ে একটু কালীবাড়িতে ঘুরিয়ে এনে যদি সেরকম একটা গুরুর কাছে নিয়ে যায়, আমি পারবো না, যে রামকৃষ্ণ মিশনের যিনি দীক্ষা দেন সেরকম একটা বেদান্তর সঙ্গে বসিয়ে যদি একটু আলোচনাও করা যায়, হয়তো হয়তো সুবুদ্ধিটা আসবে। হ্যাঁ, তানাদের তো ফিরাদের দলে পড়ে গেছে না, ও তো মেনে নিয়েছে যে জন্ম খারাপ হয়ে গেছে, দাওয়াত দিচ্ছে, আবার দাওয়াতে ওইটা নিয়ে না নেয়। কাজে এদের একটু বাঁচানো দরকার, ওদের একটু বাঁচানো দরকার। একটু মাথা হাত দিয়ে স্নেহ ভরে, গান শুনতে ভালোবাসে, আমার কাছে আসবে, আমি ভাবছি ডাকবো, এসে আমি গান টান করি, শুনে যদি একটু রোম্যান্টিক ভাব আসে, একটু যদি ভক্তি ভাব আসে, আলটিমেট তো ভক্তি যোগ।
তা ও যদি আসে তখন ওকে ভজন শোনাবো, মজা করে শোনাবো। আশা করি ও ইন্টারভিউটা দেখবে, দেখে নিজের নামটা শুনবে। তো এসো ভাই বসে একটু ভজন তোমায় শোনাবো। ভজনের কি টেকনিক, তুমি গানটাই শোনো না। আর যে রাম নাম উঠবে এরাম করে দেবে, আর যে শ্রীকৃষ্ণ হবে এরাম করে দেবে। আর গানটা শোনো কি সুন্দর। ব্রিজ মে খেলে হরি, হরিটার সময় এরাম করে দেবে। ব্রিজ মে খেলে হরি, ব্রিজ মেটা শোনো। ওকে টেকনিক দিতে হবে যাতে ধীরে 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 ধীরে, হিন্দু ধর্ম তো ওদের কাছে টক্সিক, ওই টক্সিকটা ধীরে ধীরে, যেমন বাচ্চা ছেলে শুক্তো খেতে শেখে। এখন আমি কি শুক্তো দিয়ে ভাত খাই জানো, আজকে দুপুরে এতখানি ভাত শুক্তো দিয়ে খেলেছি, খেয়েই ফেলছি শুক্তো দিয়ে ভাত। ছোটোবেলায় কি খারাপ লাগতো, এখনও ওই স্টেজে আছে, শুক্তো খেতে খারাপ লাগছে। হ্যাঁ, হরিনাম শুনলে, শ্রীরামচন্দ্রের গান শুনলে, মা দুর্গার ভজনা শুনলে, মা কালীর নাম শুনলে কষ্ট হয়। তা ওকে ওই গানটা শিখিয়ে দেবো, আমি একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, চাইলে মা ক্ষমা করে দেন। রামকৃষ্ণদেব নিজে বলে গেছেন, যখন গিরিশোষ বলছেন আমি অনেক পাপের পাহাড় করেছি, মনে হচ্ছে পাপের ভার তো তুলোর পাহাড়, তুই মা নামে ফুঁদে সব উড়ে চলে যাবে। ওকে রামকৃষ্ণটা এদের শোনাও না, তোমাদেরও তো দায়িত্ব, আমি তোমাদের ইউএসবিতে দিয়ে দেবো। বলে স্যার আপনি একটু শুনবেন তো, দেখুন তো এতে কী রয়েছে। আমার না হয় 200 টাকা গেল একটা ইউএসবির, আর রামকৃষ্ণায়নটা দেবো, একটু শুনবে। রামকৃষ্ণায়ন শুনলে কিন্তু ভালো, শরীরে একটা পবিত্রতা আসে। বা একটু রোমান্টিক যদি শোনে, ইয়াং ছেলে, শ্রী রাধার মানভঞ্জন দেবো, এগুলো শোনা উচিত, শুনলে মনে চেঞ্জ আসবে। স্যার, শেষ প্রশ্ন থাকছে। একদম সাফাই অভিযান শুরু হয়ে গিয়েছে বাংলায়, এটা বলাই যায়। চুন চুনকে হিসাব হোগা বলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসাব করা কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিয়েই শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক জেলবন্দি, একটু আগে সুজিত বসুর কথা বলছিলেন, তাকে দিয়ে শুরু হয়েছে। এবং খুব সম্প্রতি দেখা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস হন বা অন্যান্য, হ্যাঁ, অন্যান্য যারা আর কি একদম হয় তৃণমূল নেতৃত্ব, তৃণমূল ঘনিষ্ঠ, তারা একের পর এক এবারে জালে। আস্তে আস্তে কি সেই জাল কালীঘাট পর্যন্ত বিস্তার করতে চলেছে খুব তাড়াতাড়ি? আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিনা জানি না, সেটা তো ল বলবে। দেখো এখানে তো মানে আইনটা ভেঙে তো আজ রাত্রেই তো হ্যান্ডকাফ দিয়ে দেওয়া যায়, তারপরে যা হবার হবে। আমরা তো ঠিক সেরকম দেশ নই, সেটা হওয়া উচিত নয়। যেমন শতরূপের কথাটা বললাম, ওকে আসবো, নিয়ে এসে রামকৃষ্ণায়ন শোনাবো, সবাই তো সুখী হতে চায়, শোনাবো, একটু জায়গা দাও মায়ের, কাগজে লিখো নাম, এরকম ধরনের রোমান্টিক গান শুনে ওকে ভালোভাবে করতে। ছেলেটা তো ভালো, এটা তো বুঝতে হবে, আমাদেরই তো ছেলে। সত্যজিৎ রায়ের ওই হীরক রাজার দেশের সময় ওই মুকুটটা পরে 5 মিনিট কে কি শখ দিয়েছে দেয়ালে, ভগবান জানে, মাথাটা খারাপ হয়ে গেছে, যন্ত্র মন্ত্র দিয়ে দিয়েছে, এটা খারাপ হয়ে গেছে। এদের তো দেখতে হবে। এখন কি যেন বলছিলাম আমরা, কোন সুজিত বসু এবং শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাস, ওরা তো পাশাপাশি ঘরে। দেখো এখন কি হয়েছে, একটা জোক বেরিয়েছে, যারা ছোটোখাটো অপরাধে জেলে আছে না, ওরা খুব খুশি, বলছে এত রাঘব বোয়াল ঢুকবে, আমাদের স্পেসের অভাবে ছেড়েই দেবে, স্পেসের অভাবে ওরা মুক্তি পেয়ে যাবে, ছোটোখাটো চুরি যারা 2-4টে রান্না ফান্না দিয়ে ছেড়ে দেবে। এইটা তো কালীঘাট অবধি যাবেই, অফকোর্স যাবে। কালীঘাট ছাড়া কে হতে পারে একটা সুপ্রিমো, যে দাঁড়িয়ে ঝাড়গ্রাম থেকে রাত্রি 3টে অবধি জেগে কি কথা, প্রেমের কথা বিনীত গোয়েলের সঙ্গে বলে অভয়ের সমস্ত প্রমাণ নষ্ট করেছে। 2-3 দিনের মধ্যে গাড়ি ভর্তি গুন্ডা এসে জেহাদি বাহিনী আরজিকর ভেঙে ফেলে দিয়েছে। এগুলো সিসিটিভি দেখে ঠিক ধরে নেবে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায়। হ্যাঁ, খুব দুষ্টু দুষ্টু লোকেরা দিল্লিতে থাকে, আর তার মধ্যে একটা দুটো দুষ্টু আমাদের এখানে শুভেন্দুবাবু, দিলীপ ঘোষ, ব্যাট চালাচ্ছে, একটা বিরাট কোহলি। হ্যাঁ, তা এইরকম টিম হয়ে গেছে এখন, ওদিকে ক্রিস গেইল, এদিকে বিরাট কোহলি, দিলীপবাবু জিও। দিলীপবাবুর হাতে ছেড়ে দিলে ও তো বেশ মস্তান লোক, ও আবার ঝাল দিয়ে মাখে ফুচকাটা। হ্যাঁ, দিলীপবাবুর উপরও আমরা খুব তাকিয়ে রয়েছি। শ্রমিকবাবু একটুখানি নিরীহ ভদ্রলোক করছে, একটুখানি পড়াশুনো করে একটু মাইল্ড হয়ে গেছে। তা শ্রমিকবাবুকে আমি বলবো, মশাই আপনি একটু আরামসে ফিশ ফ্রাই আর চাটা নিয়ে একটু অন্যদিকে তাকান, এদের খেলতে দিন ফ্রি হ্যান্ড। এখন একটু স্কোর হোক, সিঙ্গল পরে হবে, আপনি পরে ইনিংসটা এখন একটু হোক, একটুখানি একটু ভালো করে উত্তম মধ্যম পড়ুক। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। বিদায় নেব, কিন্তু তার আগে আপনি একটি গুড নিউজ দেবেন বলছিলেন, সুসংবাদটা যদি একটু দিয়ে দেন। ও, সুসংবাদ মানে একটা কি বলবো, অ্যানাউন্সমেন্ট একটা আর কি, বাংলায় কি বলে, আমি না বাংলাটা ছিছি, একটা বিশেষ ঘোষণা। ঘোষণা হচ্ছে যে আমি 1 বছর আগে তোমার মিডিয়াতে বা রিপাবলিকে, কোন মিডিয়াতে আমার খেয়াল নেই, বেশ 2-4টে মিডিয়াতে আমি মানে, তখন তো মানে ভাবাই যায়নি এই কাণ্ডটা হবে। কিন্তু আমি আশা করেছিলাম, আমি কিন্তু চ্যালেঞ্জ রেখেছিলাম, জিতে হরিশ মুখার্জি রোডে দাঁড়িয়ে 1000 লোককে খিচুড়ি খাওয়াবো। তো আমার 23পল্লী দুর্গা মন্দিরের উল্টো দিকে আমার বাড়ি, 1000 লোককে খিচুড়ি আমি একটা ওপেন ইনভিটেশন দিয়ে রাখছি। আমার খুব সীমিত ক্ষমতা, মোটামুটি মন্দিরের ক্যাপাসিটি অনুযায়ী সেই সন্ধেবেলা এই 600-700 লোকের আয়োজন করা গেছে। দেখি আপনাদের রেসপন্স কীরকম পাই। যদি
সবাই বলেন যে আমরা আসবো, যদি সেরকম হয়ে যায় আরেকটু হয়ে যাবে। ঠাকুরের প্রসাদ শুনেছি কখনো শেষ হয় না, আর শেষ হয়ে গেলেও নাকি খুব ভালো, যে চেটেপুটে লোকে খেয়ে গেছে সেটা। তা 23 পল্লী দুর্গা মন্দির, 23 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় মায়ের পূজা, ভালো করে পূজা করব আমরা, আরতি করব, পুরোহিত মশাইরাই করবেন, মানে আমি করব না। আমি এসব আরতি টারতি করে ওগুলো বুঝতে পারছেন তো, ওইটা তো আমরা বাদ দিচ্ছি। সব কিছু সবাই সব কিছু করে না, আমরা দেখব, আমরা আনন্দ করব, আমরা ঠাকুরকে ডাকবো, যদি সম্ভব হয় একটু নাম গান করার চেষ্টা করব। আর 7:30টার সময় একদম ফিক্সড মেনু, একটু খাবার, একটু ভোগের খিচুড়ি, সঙ্গে কি লাবড়া, একটা বেগুনি আর চাটনি। হ্যাঁ, মিষ্টিটা পেন্ডিং। একজন জোর করে বলছে আমি মিষ্টি দেবো, আমি জানি না আমি আমি কন্ট্রোল করতে পারবো কিনা 700-800 লোকের খাওয়া, কিন্তু মন্দির কমিটি রাজি হয়েছে। মন্দির কমিটিতে আমি অনুরোধ করেছি, ওইখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু খিচুড়ি প্রসাদ নেবো। আপনাদের সবাই নিমন্ত্রণ রইল, তোমরা তো আসবেই, আসবে এখানে, ছবি তুলবে, আনন্দের ছবি তুলবে, সেলফি টেলফি আমরা সেদিন তুলবো। সেদিন কোনো বক্তৃতা লেকচার নয়, মায়ের পুজো, আরতি, ভোগ বিতরণ।